আমরা দেখতেছি ক্রেডিট অপারেশন এন্ড ম্যানেজমেন্টের অনুপাত বিশ্লেষণের যে গাণিতিক অংশ আমরা আলোচনা করব 2 নম্বর অধ্যায়। এটি 2 নম্বর অধ্যায়ের অনুপাত বিশ্লেষণের যে গাণিতিক অংশ আমরা দেখব। তো এখানে আমাদের দেখুন দুইটা আছে, দুইটা, একটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস, আর একটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখন আপনি যদি মানে ব্যাংকে ক্রেডিট দিতে যান, কাউকে লোন দিতে যান, অ্যাডভান্স দিতে যান, এই দুটাই করতে হয়, এটাও করতে হবে, এটাও করতে হবে। যারা ক্রেডিট অফিসার আসে তাদের সঙ্গে আলোচনা করে দেখেন, তাদেরকে দুটাই সম্পূর্ণ করতে হয়। এটা হচ্ছে রেশিও অ্যানালাইসিসও করতে হবে, আবার ক্যাশ ফ্লো স্টেটমেন্টও করতে হবে, দুটাই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনাদের যে বই, আপনাদের যে সিলেবাস অনুযায়ী যেটা আছে সেটা হচ্ছে অঙ্কের মধ্যে এই যে রেশিও অ্যানালাইসিস নিয়েই শুধু আলোচনা করা আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করা নেই। হ্যাঁ, তো এই রেশিও অ্যানালাইসিস নিয়ে আলোচনা করা আছে বেশি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে তেমন আলোচনা করা নেই। অতএব আমরা রেশিও অ্যানালাইসিসটা দেখবো, এবং গত বছর রেশিও অ্যানালাইসিস কিন্তু এসেছিল। হ্যাঁ, গত বছর রেশিও অ্যানালাইসিসটা এসেছিল। হ্যাঁ, তো এই রেশিও অ্যানালাইসিস অঙ্কটা আমরা দেখবো। এখানে রেশিও অ্যানালিসিস যত সূত্র, এই সূত্র দেখে ভয় পাবেন না। হ্যাঁ, সূত্র দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর সূত্রগুলো আমাদের একটু যদি এক নজরে একটু সিস্টেমেটিক্যালি দেখি, তাহলে আমরা খুব ভালো মতো এটা অঙ্কগুলো ক্যাপচারে নিয়ে আসতে পারবো। আমরা একটু আমাদের এখানে অনেক ধরনের রেশিওর সূত্র আছে, যারা আপনারা যারা শীট পেয়েছেন, এখানে কিন্তু দেখে আপনাদের একটু ভয় লাগা বা একটু বিরক্ত ভাব আসার কথা। এখানে আমরা দেখবো, দেখুন এই যে হলুদ কালারে যেটা করা আছে, তো এখানে আমাদের লিকুইডিটি রেশিও বা শর্ট টার্ম এখানে আমাদের দেওয়া আছে যে লিকুইডিটি রেশিও বা শর্ট টার্ম সলভেন্সি রেশিও। প্রথমে এখানে তারল্য অনুপাত যদি আমরা জানতে চাই বা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এই রেশিওগুলো ব্যবহার হবে। এখানে আমাদের মোট রেশিও ব্যবহার করা আছে 4টি। তারপরে আছে অ্যাক্টিভিটি বা এফিসিয়েন্সি রেশিও, তার দক্ষতা বা তার অ্যাক্টিভিটি বা তার কার্যক্রম সম্পর্কে যদি আমরা তার অনুপাত বের করতে চাই, তাহলে আমাদের এখানে আলোচনা করা আছে মোট 10টি সূত্র। প্রফিটেবিলিটি রেশিওর ক্ষেত্রে এখানে আমাদের আলোচনা করা আছে 9টি সূত্র। তারপরে আমাদের 10টি সূত্র। লিভারেজ, সলভেন্সি, ক্যাপিটাল স্ট্রাকচার, ফাইন্যান্সিয়াল রেশিওর মধ্যে এখানে আলোচনা করা আছে 4টি সূত্র। তো এতগুলো সূত্র আপনার মনে রাখা একটু সাধারণভাবে ভয়ের ব্যাপার বা বিরক্ত আসতে পারে। আমরা এখানে যেটা দেখব, লিকুইডিটি রেশিওর ক্ষেত্রে আমরা এখানে আলোচনা করব কারেন্ট রেশিও, অ্যাসেট টেস্ট রেশিও, তারপরে আছে সুপার কুইক, এটা আসে না, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, এই 4টি রেশিও। এবং অঙ্ক মানে রেশিও অ্যানালিসিসের অঙ্ক মানে আপনার এই রেশিও থাকবে, এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল একটা সূত্র, মানে এটা থাকবেই, আপনার কারেন্ট রেশিও সূত্রের ব্যবহার থাকবে। রেশিও অ্যানালিসিস অঙ্ক মানে এটা থাকবে আপনার। তা কারেন্ট রেশিও বলতে আমরা কি বুঝি? কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটি দ্বারা ভাগ, মানে আপনার লাইবিলিটি এগেইনস্টে কত টাকা সম্পদ আছে বা সম্পদের এগেইনস্টে কত টাকা লাইবিলিটি আছে, সেই জিনিসটা আমরা এখানে বুঝতে পারি। আমরা এর স্ট্যান্ডার্ড ভ্যালুটা হচ্ছে 1:2। তো অর্থাৎ 1 টাকা যদি আমাদের
দায় থাকে 2 টাকা সম্পদ থাকতে হবে, অথবা 2 টাকা যদি সম্পদ থাকে 1 টাকা দায় থাকতে হবে, অর্থাৎ 2:1। তার মানে 2 টাকা যদি সম্পদ থাকে তাহলে 1 টাকা আমাদের লায়াবিলিটি থাকবে। কিন্তু আপনার 2 টাকা সম্পদ আছে, 2 টাকায় লায়াবিলিটি আছে, তাহলে কিন্তু সেটা কিন্তু সেই প্রতিষ্ঠান কিন্তু স্ট্যান্ডার্ড হলো না। হুম। তো এর কারেন্ট অ্যাসেট বলতে আমরা কোনগুলি বুঝি? কারেন্ট অ্যাসেট বলতে যে স্বল্পমেয়াদী যে সম্পদগুলি আমাদের ব্যবসায় ব্যবহার হয় সেগুলো হচ্ছে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট। স্বল্পমেয়াদী যে অ্যাসেটগুলো, যেটা যে অ্যাসেট থেকে আমরা উপযোগিতা পাই 1 বছরের মধ্যে, যে অ্যাসেটের উপযোগিতা সীমাবদ্ধ, সেটা হচ্ছে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেট গুলোর মধ্যে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হয় ক্যাশ, ব্যাংক, মার্কেটেবল সিকিউরিটিজ এই ভাষাটা, অ্যাকাউন্ট রিসিভেবল এই ভাষাটা, নোটস রিসিভেবল, আদার রিসিভেবল এটা আসে না, ইনভেন্টরি আসে, তারপরে আছে র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, এটা আসে না, সাপ্লাইস আসে, প্রিপেইড এক্সপেন্স, এগুলা এই ধরনের ভাষা বেশি ব্যবহার হয়। তবে অঙ্কের মধ্যে ইজাত মতো যে আপনাদের অঙ্ক দেওয়া আছে ক্যাশ, ব্যাংক, মার্কেটেবল সিকিউরিটি, অ্যাকাউন্ট রিসিভেবল, এইগুলো ব্যবহার হয়। আরগুলো সাধারণত ইনভেন্টরিও থাকে। এগুলো মানে 3-5টা বেশি ব্যবহৃত হয়। আরগুলো যেগুলো দেওয়া আছে এই সবগুলো ব্যবহার হয় না। তো এই 5টা আমরা মুখস্থ করার চেষ্টা করব। ক্যাশ তো আমরা বুঝি, ব্যাংক তো বুঝি, ক্যাশ আমাদের কারবারের ড্রয়ারে যে টাকাটা আছে সেটা ক্যাশ টাকা। ব্যাংক মানে কারবারের নামে যে ব্যাংকে যে টাকা আছে সেটা হচ্ছে ব্যাংকের টাকা। মার্কেটেবল সিকিউরিটি, আমরা মার্কেটের বিভিন্ন রকম যে সিকিউরিটি আমরা কিনে নিচ্ছি, শর্ট টার্ম যেটা সিকিউরিটি, যে কোনো সময়ে আমরা সেই সিকিউরিটিগুলো বিক্রি করতে পারবো, সেটা মার্কেটেবল সিকিউরিটি। সেই সিকিউরিটি হচ্ছে আমাদের কাছে অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে প্রাপ্য হিসাব, দেনাদার, এটা হচ্ছে আমাদের কাছে অ্যাসেট। নোট রিসিভেবল, যত ধরনের রিসিভেবল আছে সবগুলো রিসিভেবল হচ্ছে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট হিসেবে গণ্য হয়। সাধারণত যদি পার্সেন্টেজ থাকে নোট রিসিভেবল আগে, সেই ক্ষেত্রে আমাদের সেটা দীর্ঘমেয়াদী ধরি, তবে সেটা এখানে বেশি ব্যবহার হয় না। তারপর আছে মজুত পণ্য, আমাদের ব্যবসায় যদি মজুত পণ্য থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট। সাপ্লাইস, প্রিপেড এক্সপেন্স, এই কটা আপনার মনে রাখতেই হবে, এবং করতে গেলে এই কটা মনে রাখতেই হবে। এই কটার মধ্যে যে হলুদ বাটনগুলো এগুলো অবশ্যই আপনার মনে রাখা দরকার। আর কারেন্ট লায়াবিলিটির ক্ষেত্রে এখানে অনেকগুলো দেওয়া আছে, অনেকগুলো জানার দরকার নেই। এখানে আপনি জানবেন যেটা আপনার জন্য অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, তারপরে আছে আদার পেয়েবল, অর্থাৎ যত রকম পেয়েবল আছে সবই দায়, কারেন্ট লায়াবিলিটিস। তারপরে আছে আনআর্ন রেভিনিউ, এটার ব্যবহার হয় না। হ্যাঁ, আনআর্ন রেভিনিউ এটা ব্যবহার হয় না। তারপরে আছে কি প্রভিশন ফর ট্যাক্স, এটার ব্যবহার হয় না। ডিভিডেন্ড পেয়েবল, এটার ব্যবহার আছে সীমিত, ডিভিডেন্ড পেয়েবল। ব্যাংক ওভারড্রাফট, এটার ব্যবহার সীমিত। এই 4টা এখানে মনে রাখবেন। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, অর্থাৎ মোট কথা যত রকমের পেয়েবল আছে সবই হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। তারপরে আছে কি ডিভিডেন্ড পেয়েবল আর ব্যাংক ওভারড্রাফট, এই কটা মনে রাখবেন। তো এই দুটোর ব্যবহার খুব সীমিত, এই দুটোর ব্যবহার সীমিত, এই দুটোর ব্যবহারে বেশি। তাহলে এখানে দুইটা মনে রাখবেন, মোট কথা 4টা হচ্ছে, উপরে দুইটা বেশ ভালো মনে রাখবেন। এই তো আমাদের মোটামুটি কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি আমরা পরিচিত হলাম। তাহলে যতগুলো আমাদের অঙ্কের মধ্যে ডাইরেক্ট এগুলো দেওয়া থাকবে সবগুলো যোগ করে আমরা উপরে কারেন্ট অ্যাসেট কত হলো সেটা আমরা লিখবো, আর কারেন্ট লায়াবিলিটির অঙ্ক দেওয়া থাকবে, কারেন্ট লায়াবিলিটি আমরা যোগ করে লিখবো। যদি এটা হচ্ছে 10 হয়, এটা যদি আমাদের 5 হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটা যদি রেশিও করে কি দাঁড়াবে, 2 ভাগ করে 2 বার 2:1 এভাবে রেশিও হবে, তাই না? যদি এটা আমরা রেশিও করি, অর্থাৎ এটা যদি এরকম হয় তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, 10:5 এভাবে লিখতে পারি, তাই না? তাহলে এটা সরাসরি কি লিখতে পারি, 5 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 হবে, 5 দ্বারা 5কে ভাগ করলে 1 থাকে, তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রেশিও। তাছাড়া অন্যরকম আসতে পারে, আসলে আমরা সেই রকম ব্যাখ্যা আমরা দেবো, সেটা অঙ্কের মধ্যে আলোচনা করবো বা অন্যরকম আসবেও। এটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, এই যে এই সূত্রটা। তারপরে অন্যগুলো মুখস্থ রাখতে হবে, কিন্তু এটা খুবই ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তারপরে আমাদের অ্যাসিড টেস্ট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, কুইক অ্যাসেট, এটা যদি আপনি মনে করেন এটা কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটি দ্বারা ভাগ, ঠিক একই রকমই এই সূত্রটা এখানে কাজ হয়েছে। অ্যাসিড টেস্ট রেশিও বা কুইক রেশিও বা লিকুইডিটি রেশিও একই সূত্র। কি কুইক অ্যাসেটকে কুইক লায়াবিলিটি দ্বারা ভাগ, এখানে কি হলো কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটি দ্বারা ভাগ করছি।
আর এটাকে কুইক অ্যাসেটকে কুইক লাইবিলিটি দ্বারা ভাগ করেছি। তাহলে কুইক অ্যাসেট কি জিনিস আর কুইক লাইবিলিটি কি জিনিস? আগে তো দেখেছি আমরা কারেন্ট লাইবিলিটি, এখন দেখবো আমরা কুইক অ্যাসেট আর কুইক লাইবিলিটি। তাহলে কুইক লাইবিলিটি কি হবে? আমাদের যে কারেন্ট লাইবিলিটি যেটা আছে, এই কারেন্ট লাইবিলিটি যেটা আছে, এই কারেন্ট লাইবিলিটি যোগ করার পর সেখান থেকে আমাদের ইনভেন্টরি এবং প্রিপেইডটা বাদ দেব। অর্থাৎ আমরা এই যে কারেন্ট লাইবিলিটি যেটা আছে, সেই কারেন্ট লাইবিলিটি থেকে যদি আমরা এই প্রিপেইড এবং ইনভেন্টরি এই দুটা টাকা বাদ দেই, তাহলে আমরা কুইক অ্যাসেট পাবো। আর কুইক লাইবিলিটি কি হবে? আমাদের কারেন্ট লাইবিলিটি থেকে যদি ব্যাংক ওভারড্রাফট বাদ দেয়, যে ব্যাংক ওভারড্রাফট যেটা আছে এটা যদি বাদ দেয়, ব্যাংক ওভারড্রাফট বাদ দেয়, তাহলে আমরা কারেন্ট লাইবিলিটিস পাবো। সরি, কারেন্ট লাইবিলিটিস থেকে যদি ব্যাংক ওভারড্রাফট বাদ দেয়, তাহলে কুইক লাইবিলিটিস পাবো। তাহলে এটাই আমরা কুইক লাইবিলিটিস এবং কুইক অ্যাসেটটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা এটা করতে পারবো। ভাগ করলে আমরা অ্যাসেট টেস্ট রেশিও পাবো। সুপার কুইক রেশিও এটা ব্যবহার হয় না বা আসে না। তারপর আছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, এটা আমাদের বের করতে হয়। ওয়ার্কিং ক্যাপিটালকে কারেন্ট লাইবিলিটিস দ্বারা ভাগ করবো। কারেন্ট লাইবিলিটিস কি এটা আমরা আগে জেনেছি। এই যে কারেন্ট লাইবিলিটিস গুলো কি আমরা আগে জেনেছি, এবং ওটা প্রথমে ওটা মুখস্থ করতে হবে, উপায় নেই কোনো। আর ওয়ার্কিং ক্যাপিটাল কি? ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ দেব। কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটিস বাদ দিলে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল। এটা আমাদের মনে রাখতে হবে। ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্ক আছে, যে অধ্যায়ে আছে, সেখানে কিন্তু এটা আমরা দেখবো। সে অধ্যায়ে আমরা এই সূত্রটা দেখবো, যে ওয়ার্কিং ক্যাপিটাল সমান কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি কত? ওয়ার্কিং ক্যাপিটাল। সেই ওয়ার্কিং ক্যাপিটালকে আমরা কারেন্ট লাইবিলিটি দ্বারা ভাগ করব, করলে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও পাবো। এটা হচ্ছে আমাদের কাছে লিকুইডিটি রেশিও, এখান থেকে থাকবেই, একটা থাকবে। আচ্ছা, এরপর আছে আমাদের অ্যাক্টিভিটি বা ইফেক্টিভ এফিসিয়েন্সি রেশিও। এফিসিয়েন্সি রেশিওতে আমরা যে জিনিসগুলো দেখি সেটা হচ্ছে একটি ব্যবসায়ের অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, এখানে প্রথমটা আছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, এআরটিও চাইছে। এর জিনিসটা কি? মানে একটি ব্যবসায় দেনাদার যে আছে, মানে বাকি ছাড়া তো ব্যবসা নাই, তাই না? তাহলে একটি ব্যবসায়ের যে যতগুলো দেনাদার আছে, এই দেনাদার শুধু আমরা বাকি দিয়ে যাই না, দেনাদারেরা আমাদের কাছে টাকা দেয়। দেনাদার আমাদের কাছে যে টাকাটা দিবে, এই টাকাটা কতদিন পর পর দিচ্ছে? 3 মাস পর দেয়, না 6 মাস পর পর দেয়, না 1 বছর পর পর দেয়? এটা একটা এভারেজ বের করি আমরা। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কাছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও বের করতে চাইলে আমাদের নিট ক্রেডিট সেলসকে আমরা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ দেব। এটা হচ্ছে আমাদের কাছে, যদি কোনো কিছু এই রেশিও গুলো বের করতে চাই, তাহলে এভারেজ শব্দটা আমাদের ইউজ হবে। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও যদি বের করতে চাই, তাহলে আমাদের এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ করব। আর কাকে ভাগ করবো? নিট ক্রেডিট সেলসকে। অ্যাকাউন্ট রিসিভেবল কিসের দ্বারা তৈরি হয়? আমরা যখন বাকিতে বিক্রয় করি, তখন আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়, তাই না? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কখন তৈরি হয়? মানে দেনাদার কখন তৈরি হয়? আমরা যখন বাকিতে কোনো কিছু বিক্রি করব, ঠিক তখন তার কাছ থেকে আমরা টাকা পাবো, আর যার কাছে টাকা পাবো তাকে অ্যাকাউন্টিং এর ভাষায় বলে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে যার কারণে সিটি হচ্ছে, তাকে আমরা ভাগ করব এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা। অর্থাৎ নিট ক্রেডিট সেল মানে নিট বাকি বিক্রয়কে আমরা কি করব? এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ করব। আচ্ছা, তাহলে এখানে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কিভাবে বের করবো আমরা? ওপেনিং এবং ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে, বিলস রিসিভেবল থাকবে, তাকে 2 দ্বারা ভাগ করবো, করলে আমরা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল পাবো। এখন এই সূত্রের মতো আমাদের প্রায় অনেকগুলো সূত্র আমাদের মনে, মানে এই সূত্রটা যদি আমরা ভালো মতো মনে রাখতে পারি, অন্য সূত্রগুলো আমরা করতে পারবো। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ফর আছে এভারেজ কালেকশন পিরিয়ড। জি, মানে অ্যাকাউন্ট রিসিভেবলের এটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে অন্য যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা ইয়া করতে পারবো। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে নিট ক্রেডিট সেল, নিট বকেয়াকে যদি আমরা গড় প্রাপ্য হিসাব বা গড় দেনাদার দ্বারা যদি ভাগ করি, বা গড় অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার পাবো। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করার পর আমাদের এভারেজ কালেকশন পিরিয়ড, মানে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে
আমরা বছরে কয়বার মানে কতদিন পর পর টাকাগুলো পাই। আমরা বাকিতে বিক্রয় হয়েছে একটা ব্যবসায়ে, আপনি একটা ব্যবসায়ীকে লোন দিতে যাচ্ছেন, তারা হচ্ছে কি কি করে তারা উম, আহ, ধরেন কোনো কিছু সেল করে বা কোনো রড সিমেন্ট বিক্রি করে এরকম একটা দোকানে আপনি লোন দিতে চাচ্ছেন। আপনি এখন তার নথিপত্র খাতা টাতা ঘাটছেন, ঘাটে দেখছেন যে তার বিক্রয় আছে এত, তার দেনাদার আছে এত, মানে লোকজনের কাছ থেকে টাকা পাবে এত। এখন ওই সে দেনাদার টাকা দেয় কতদিন পর পর। যাদের কাছে বাকিতে দিছে তারা কি এক বছর দেখা করে না বা টাকা দেয় না, বা 2 বছর টাকা দিচ্ছে না, না 3 মাস পর পর টাকা দিচ্ছে না, কি এটা আপনি এভারেজ করে বের করতে হবে। সে এভারেজ করে বের করার জন্য এই দুইটা সূত্র আমাদের কাজে আছে, যে আমাদের এভারেজ অ্যাকাউন্ট রিসিভার টার্নওভারটা বের করতে হবে, তারপরে আমরা এটা করতে পারবো। আর এরপরে আমরা একসঙ্গে করতে পারি। তাহলে এখানে আমাদের এভারেজ কালেকশন পিরিয়ডে আমরা কি দেখব, 360 আমাদের অ্যাকাউন্টিং এ যে হিসাব বর্ষ আছে, হিসাব বর্ষ হচ্ছে 360 দিনে হিসাব বর্ষ। অ্যাকাউন্ট রিসিভারকে আমরা অ্যাকাউন্ট রিসিভার টার্নওভার যেটা বাড়াইলো, এই অ্যাকাউন্ট রিসিভার টার্নওভার যে মানটা বাড়বে সেটা টার্নওভার দ্বারা ভাগ করব, করলে আমরা পাবো। অথবা এভারেজ নিট, এভারেজ নিট রিসিভেবল কে এভারেজ ডেইলি ক্রেডিট সেল দ্বারা ভাগ করব। তো আমরা এটাই দেখবো, এটা দেখবো না। তো 360 কে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দ্বারা ভাগ করবো, তাহলে এভারেজ কালেকশন পিরিয়ড পাবো। এবং এই সূত্রের ব্যবহার কিন্তু আছেই, এটা এটা থাকবেই আমাদের, এটা এবং এটা থাকবে, দুইটা থাকে অথবা দুটার মধ্যে যে কোনো একটা থাকে। আচ্ছা, আমরা যেমন এই টার্নওভার রেশিও যখন করবো, এই টার্নওভার রেশিওর কথা আমরা খেয়াল রাখবো। ইনভেন্টরি টার্নওভার রেশিও, তারপরে আছে এই যে টার্নওভার রেশিও। এই টার্নওভার রেশিওর কথা কিন্তু আমরা অবশ্যই খেয়াল রাখবো, তাহলে আপনি সূত্রগুলো মুখস্থ করতে সহজ লাগবে। এটা আমি ধরিয়ে দিচ্ছি মাত্র, কিন্তু আপনাদের বোঝার ক্ষেত্রে এটা সহজ লাগবে। তাহলে আমরা দেখুন এখানে অ্যাকাউন্ট রিসিভার টার্নওভার রেশিও বের করলাম, তারপরে এখানে আবার আছে ইনভেন্টরি টার্নওভার রেশিও, তারপরে আছে আবার এখানে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, তারপরে আছে অ্যাসেট টার্নওভার রেশিও, তারপরে আছে ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও, কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও। তাহলে যত টার্নওভার আছে এখানে এই টার্নওভার গুলো আপনাদের দেখতে হবে। এই টার্নওভার গুলো নির্ণয় করার সবচেয়ে মজাদার একটা বিষয় হচ্ছে, যার টার্নওভার নির্ণয় করব, যার টার্নওভার রেশিও নির্ণয় করবো সেটা দ্বারা ভাগ করবো, সেটা এভারেজ দ্বারা ভাগ করে দেবো। বিষয়টা কিরকম, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল এর টার্নওভার বের করছি, তাহলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ করব। এই যে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দ্বারা ভাগ করেছি। তারপরে আবার টার্নওভার এটা আছে ইনভেন্টরি, ইনভেন্টরি যখন করব এভারেজ ইনভেন্টরি দ্বারা ভাগ করব। যখন অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার করব তখন এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল দ্বারা ভাগ করব। এই হচ্ছে বিষয় আর কি, এটা মনে রাখার জন্য এটা সহজ বিষয়। অ্যাসেটের যখন করব এভারেজ অ্যাসেট দ্বারা ভাগ করব, ফিক্সড অ্যাসেট যখন করব এভারেজ ফিক্সড অ্যাসেট দ্বারা ভাগ করব, কারেন্ট অ্যাসেট যখন করব এভারেজ কারেন্ট অ্যাসেট, ওয়ার্কিং ক্যাপিটাল যখন করবো এখানে এভারেজ হবে, এখানে শুধু ওয়ার্কিং ক্যাপিটাল হবে। কিন্তু কথা হচ্ছে কাকে ভাগ করবো আমরা, এটা তো আমরা মনে রাখলাম যে টার্নওভার মানে আমরা ভাগ করব, যার টার্নওভার করব নির্ণয় করব সে তার দ্বারাই ভাগ করবে এভারেজ দ্বারা। কিন্তু ঘটা হচ্ছে কাকে ভাগ করব। আচ্ছা, এখন আসি, অ্যাকাউন্ট রিসিভেবল কিসের দ্বারা সৃষ্টি হয়েছিল, বাকিতে বিক্রয়ের ফলে। তাহলে আমাদের ব্যবসায় যতগুলো বাকিতে বিক্রয় আছে সে বাকিতে বিক্রয় কে আমরা ওই এভারেজ দ্বারা ভাগ করতে পারবো। তারপরে আবার টার্নওভার আছে ইনভেন্টরি, ইনভেন্টরি টার্নওভার এখানে আমাদের মনে রাখতে হবে একটু কথাটা। আমাদের অঙ্কের মধ্যে যদি কস্ট অফ গুডস কথা থাকে, বিক্রিত পণ্যের ব্যয় যদি থাকে তাকে এভারেজ ইনভেন্টরি দ্বারা ভাগ করে দেব। যদি এটা না থাকে, যদি এটা না থাকে, কস্ট অফ গুডস না থাকে, যদি পার্সেস থাকে তাহলে নিট পার্সেস কে এভারেজ এটা দ্বারা ভাগ করব ইনভেন্টরি। যদি এটাও না থাকে তাহলে অঙ্কের মধ্যে নিট সেল থাকবে, নিট সেল কে এভারেজ ইনভেন্টরি দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখন খেয়াল রাখবো অঙ্কের মধ্যে নিট পার্সেস নিট সেল আছে, কস্ট অফ গুডস আছে, কোনটা দিয়ে ভাগ করব, কস্ট অফ গুডস কে ভাগ করব আমরা। এখন কত কস্ট অফ গুডস জিনিসটা কি, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমরা একটি সাবান ধরুন 40 টাকাতে কিনলাম, আমরা দোকানে সে সাবানটা 40 টাকাতে ইউনিলিভারের কাছ থেকে নিলাম, সে সাবানটাকে 40 টাকায় আমরা বিক্রি করব, সে সাবান হয়তো দেখা যাচ্ছে আমরা 45 টাকা বিক্রি করব বা 47 টাকা বিক্রি করব। তাহলে যে সাবান ক্রয় করলাম 40 টাকায় সেটা বিক্রি করলাম কত,
টাকা। তাহলে এই যে যে পণ্যটা বিক্রি করলাম সেটার হচ্ছে ব্যয়টা কত হয়েছিল 40 টাকা। এই 40 টাকার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। যে পণ্যটা বিক্রি করেছি সেটা কিনা ছিল কত দেয়, সেটা ব্যয় করা ছিল কত দেয়, 40 টাকা ব্যয় করা ছিল। তাহলে 40 টাকা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয়টা আমাদের অঙ্কে দেওয়া থাকে সাধারণত। তো অঙ্কে দেওয়া থাকলে এই বিক্রিত পণ্য ব্যয়কে আমরা ইনভেন্টরি দ্বারা ভাগ দেব, এভারেজ ইনভেন্টরি দ্বারা ভাগ দেব। তাহলে এভারেজ ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড কি, ওই রকম টার্নওভারে যেটা করেছিল অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার কি 360 কে এই যে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল যেটা বের করেছি সেটা দ্বারা ভাগ করেছি। এখানেও ঠিক একই রকম হবে যে এখানেও 360 কে ইনভেন্টরি টার্নওভার দ্বারা ভাগ দিব। এটা আমাদের একবার একটু বাসায় একটু গবেষণা করতে হবে, না করলে এটা সহজে পারাকুড়ে হয়ে যাবে। হ্যাঁ, সূত্রগুলো একবার দেখতে হবে। আমি ধরে দিচ্ছি জাস্ট আপনাদের, আপনারা একটু দেখবেন তাহলে আপনি এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আছে অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরির পর অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবলকে এভারেজ অ্যাকাউন্ট পেয়েবল দ্বারা ভাগ দেব। অ্যাকাউন্ট পেয়েবল কিসের ফলে সৃষ্টি হয়? বাকিতে ক্রয়ের ফলে। বাকিতে কারো কাছে যদি মাল ক্রয় করে নিয়ে আসি অ্যাকাউন্টস পেয়েবলের সৃষ্টি হয়। অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার। তাহলে এভারেজ পাওনাদার দ্বারা আমাদের এটা তৈরি হবে। নিট এভারেজ যে নিট যে পার্সেস আছে, নিট পার্সেসকে এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল দ্বারা ভাগ দেব, দিলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও পাবো। আবার এভারেজ পেমেন্ট রেশিও কি, ওই 360 কে এই যে এটা যেটা বের করলাম সেটা দ্বারা আমরা ভাগ করেছি অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার। অ্যাসেট টার্নওভারের ক্ষেত্রে আমরা অ্যাসেট সেলসকে, এখন যে টার্নওভার গুলো থাকবে সেটা সবগুলো সেলসকে ভাগ দিব, আমরা যার টার্নওভার সেটা দ্বারা ভাগ দেবো। মজার বিষয় দেখুন, অ্যাসেট টার্নওভার হচ্ছে সেলস কে এভারেজ অ্যাসেট, ফিক্সড অ্যাসেট টার্নওভার মানে নিট সেল কে এভারেজ ফিক্সড অ্যাসেট, তারপরে আছে কারেন্ট অ্যাসেট কে নিট সেল কে এভারেজ কারেন্ট অ্যাসেট, এর মধ্যে ভাগ দিব আমরা। আচ্ছা, প্রফিটেবিলিটি রেশিওর এক্ষেত্রে আমাদের প্রফিটেবিলিটি আমরা কি দ্বারা, কিসের দ্বারা বের করি? ইনকাম স্টেটমেন্ট তৈরি করে, তাই না? আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করে প্রফিটেবিলিটি নির্ণয় করি। কত টাকা প্রফিট হয়েছে বা কত টাকা আয় হয়েছে, লাভ হয়েছে, এটা আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করে বের করতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের খেয়াল করুন, প্রফিটেবিলিটি রেশিওর ক্ষেত্রে গ্রস প্রফিট রেশিও, গ্রস প্রফিট রেশিও গ্রস প্রফিট রেশিওকে আমরা কিভাবে বের করতে পারি? যার রেশিও নির্ণয় করতে বলবে, ইনকাম স্টেটমেন্টের কোন দফার রেশিও বের করতে চাইলে সেলস দ্বারা ভাগ করবো, আমরা সেলস দ্বারা ভাগ করব। যার রেশিও বার করতে বলো তাকে সেলস দ্বারা ভাগ করতে হবে। তাহলে প্রফিট, গ্রস প্রফিটকে নিট সেল দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। অপারেটিং প্রফিটকে নিট সেল দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। নিট প্রফিট মার্জিন রেশিওকে নিট ইনকাম বা নিট প্রফিট মার্জিনকে আমরা নিট সেল দ্বারা ভাগ দেবো, 100 দ্বারা গুণ দেবো, একই কথাই এগুলা। তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখা সহজ হবে যে ইনকাম স্টেটমেন্টের কোন দফাকে যদি আমরা রেশিও নির্ণয় করতে চাই তাহলে সেই দফাকে সেল দ্বারা ভাগ দেবো, আমরা ভাগ দিলে আমরা তার রেশিও পাবো, আর 100 দ্বারা গুণ করতে হবে। আর এখানে এগুলা গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রস প্রফিট রেশিও, এই নেট প্রফিট রেশিও অনেক সময় চায় অঙ্কের মধ্যে, এটা ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড রেশিও চায় না, অপারেটিং রেশিও চায় না, রিটার্ন অন অ্যাসেট রেশিও, এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটাও চাই। তাহলে রিটার্ন অন অ্যাসেট আরওএ নেট ইনকামকে এভারেজ অ্যাসেট দ্বারা ভাগ। আবার এটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট নেট ইনকামকে অ্যাসেট দ্বারা ভাগ। এরকম ভাবে আমাদের এটা করতে হবে। দুটো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই দেখবেন, এই দুটোই দেখবেন, এখানে অন্যগুলো দেখার দরকার নেই। তারপর ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এটা এত কিছু আমাদের, ডেপ্ট ইকুইটি রেশিও এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ, আর ডিভিডেন্ড কভারেজ রেশিও। আচ্ছা, এরপর দেখবেন সূত্র আপনার, আর এখানে অনেক কিছু লেখা আছে, এটা যদি পড়ার ধৈর্য বা সময় থাকে করে নেবেন। আমরা একটা ছোট্ট একটা অঙ্ক দেখি আমরা। এই টাইপ অঙ্ক এসেছিল গত বছর, এই টাইপ অঙ্ক গত বছর এসেছিল। আচ্ছা, একটু
ইয়া। এটা হচ্ছে একেবারে বেসিক লেভেলের একটা প্রশ্ন। এই অঙ্কটা আমাদের একটু মজা আছে ওকে, আমরা এই অঙ্কটা করার একটু চেষ্টা করব। তো দেখুন, এটা গতবার কততম হলো, 98তম। হ্যাঁ, এরকম এবং এইরকম অঙ্কই আমাদের 4-5টা অঙ্ক আছে, 98তম এসেছিল। তো অঙ্কটা এই বেসিক লেভেলের যেহেতু অঙ্ক, এই অঙ্কটা আমাদের বোঝা দরকার আছে। হুম, এই অঙ্ক বুঝলে আমাদের পরবর্তী অঙ্কগুলো আমরা সহজে বুঝতে পারবো। তো দেখুন, এখানে বলা আছে পদ্মা কোম্পানি হ্যাজ দ্য ফলোইং কম্পারেটিভ ব্যালেন্স শিট ডেট। আচ্ছা, ব্যালেন্স শিট ডেটের পদ্মা কোম্পানির আমাদের কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া আছে। পদ্মা কোম্পানির ব্যালেন্স শিট 31শে ডিসেম্বর 2009 সালে, এটা 31শে ডিসেম্বর, 2008 সালে এটা 31শে ডিসেম্বর। আচ্ছা, এখানে আমাদের ব্যালেন্স শিটের যে আইটেম সমূহ এখানে দেওয়া আছে, কি কি আইটেম আছে। কারণ এই আইটেমগুলা কোনটা ফিক্সড অ্যাসেট কোনটা কারেন্ট অ্যাসেট সেই জিনিসটা দেখতে হবে। আমাদের ব্যালেন্স শিটে কি দেওয়া থাকে? ব্যালেন্স শিটে দেওয়া থাকবে আমাদের কাছে কি সম্পদ দেওয়া থাকবে, অ্যাসেট দেওয়া থাকবে, আর কি দেওয়া থাকবে, দায় দেওয়া থাকবে। সম্পদ আর দায় থাকবে এখানে। তাহলে সম্পদ আর দায় আপনাকে চিহ্নিত করবে। সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, আর একটা হচ্ছে কি কারেন্ট অ্যাসেট, সি। তো এই দুটো আলাদা করতে হবে। তাহলে আমরা এই অ্যাসেট, এটা পড়ি অঙ্কটা, দেখো ক্যাশটা কি হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি কি কারেন্ট অ্যাসেট, প্লান্ট অ্যাসেট কি, এটা হচ্ছে স্থায়ী সম্পদ। প্লান্ট অ্যাসেট স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি, এই জিনিসগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। বিল্ডিং, যন্ত্রপাতি, আসবাবপত্র, ফার্নিচার, এই জিনিসগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদ এবং হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট যেটা চলতি সম্পদ, এই দুটো আলাদা করতে হবে। তাই আমরা দুটো আলাদা করলাম। লাল কাল যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কাছে কারেন্ট অ্যাসেট। তারপরে আমাদের কারেন্ট লায়াবিলিটি নির্ণয় করতে হবে। কারেন্ট লায়াবিলিটি হচ্ছে কোনটা? অ্যাকাউন্টস পেয়েবল, তারপরে মর্টগেজ পেয়েবল, এটা 15% যেটা দেওয়া আছে। মর্টগেজ পেয়েবল আমাদের এটা লং টার্ম লায়াবিলিটি হিসেবে ধরতে হবে, লং টার্ম এখানে আসবে না। তারপরে আছে কমন স্টক, টাকা 10, রিটেন আর্নিং এত দেওয়া আছে। আমরা এই অ্যাকাউন্টস পেয়েবল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে কারেন্ট লায়াবিলিটি। এখন আপনার মনে হতে পারে এটা এগুলো কেমনে কারেন্ট লায়াবিলিটি, কেমনে বুঝবো? ওই যে প্রথমে বলেছিলাম, প্রথম যে সূত্র আপনাদের বলেছিলাম, এটা আমাদের যে হোক মনে রাখার চেষ্টা করতে হবে, যে ক্যাশ, এই যে ইনভেন্টরি, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট, তাই না? এই যে কারেন্ট অ্যাসেট। কারেন্ট লায়াবিলিটিস কোনটা? এই যে অ্যাকাউন্টস পেয়েবল। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাছে কারেন্ট লায়াবিলিটিস। আচ্ছা, এখন সেই জিনিসটা এখানে আমরা আলাদা করে নিতে হবে আমাদের। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ব্যালেন্স শিটের দফা সমূহ দেওয়া আছে, ব্যালেন্স শিটের দফা। আর এগুলো হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টের দফা, মানে আয় বিবরণীর দফা। আমাদের দুটা যে মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের দুটা যে বিবরণী, একটা হচ্ছে ব্যালেন্স শিট আর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এই দুটাই কিন্তু আমরা এখানে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে। তো এখানে আমাদের দেওয়া আছে ইনকাম স্টেটমেন্টের দফা সমূহ দেওয়া আছে। কি কি দফা দেওয়া আছে খেয়াল করুন। নিট ইনকাম দেওয়া আছে, আয় দেওয়া আছে 25,000 টাকা। আর সেলস কত দেওয়া আছে? 4,20,000। কোন অ্যাকাউন্ট মানে বাকিতে বিক্রয় হয়েছে কত? 4,20,000 টাকা। সেখান থেকে রিটার্ন হয়েছে কত? 20,000। তার 4,20,000 টাকা ছিল হচ্ছে মোট বিক্রয়, 4,20,000 টাকা। সেখান থেকে আমরা বিক্রয় করছি, বিক্রয় ফেরত এসে কত? 20,000। 20,000 টাকা বিক্রয় করেছিলাম, 4,20,000 যার আমরা মানুষের কাছে বিক্রি করেছিলাম, সেখান থেকে 20,000 টাকা ফেরত দিচ্ছে। তাহলে কি বিক্রয় তো 4,20,000 থাকবে, সেখান থেকে কমে যাবে, তাই না? তাহলে কত থাকবে? এখন 4,00,000। এই 4,00,000 টাকা হচ্ছে আমাদের কাছে নেট সেলস, ক্রেডিট সেলস। আচ্ছা, তারপরে
তারপরে বলা আছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। ওই যে একটা আপনাদের সাবানের যে উদাহরণ দিলাম, 40 টাকার সাবান 45 টাকা বিক্রি করছি, তাহলে 40 টাকার দাম হচ্ছে, নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এরকম কস্ট অফ গুডস সোল্ড সেখানে দেওয়া আছে। তবে নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, নিট ক্যাশ প্রোভাইড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনফরমেশন দেওয়া আছে। অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে 33,000 টাকা আমরা ক্যাশ প্রোভাইডেড হয়েছে, পেয়েছি আমরা। এর প্রেক্ষিতে আমাদের এই সূত্রগুলো এগুলো দেওয়া আছে, কারেন্ট রেশিও, অ্যাসেট টেস্ট রেশিও, অ্যাকাউন্ট রেশিও, টার্নওভার রেশিও, এই সূত্রগুলো দেওয়া আছে। আচ্ছা, এই সূত্রগুলোর উপর আলোচনা আমরা কালকে করবো, অঙ্ক করে দেওয়া আছে এখানে। ওই সূত্রগুলোর সাথে আমরা অঙ্কগুলো একটু মিলিয়ে দেখবেন। আমরা আগামী দিন বা আগামী সময় এই অঙ্কটা আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে 11টা 7 বেজে গেছে, কালকে আপনাদের ব্যাংক আছে। এই অঙ্কের মতোই কিন্তু আমাদের প্রণালীতে অনেকগুলো অঙ্ক আছে, তবে এই অঙ্কটা বেসিক অঙ্ক, আমাদের বোঝার দরকার। আপনারা শুধু অঙ্ক করে দেওয়া আছে এবং সূত্রগুলো, ওই সূত্রগুলো আলোকেই হবে। তো ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখছি, এটা বিস্তারিত আলোচনা করবো না, আগামী দিন ইনশাল্লাহ করবো। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।